মানুষকে ভালো না বাসলে, মানুষের মধ্যে না মিশলে, মানুষের জীবন বিশ্লেষণ না করতে পারলে অভিনেতা হওয়া কঠিন। অভিনেতা হওয়া কঠিন না, অভিনেতা হয়তো হওয়া যাবে, কিন্তু শিল্পী হওয়া কঠিন। সব অভিনেতা তো শিল্পী নন। রিটায়ারমেন্ট বলে আমি কিছু মানি না। রিটায়ারমেন্ট বলে কিছু নেই জীবনে। আমি তো টায়ার্ডই হয়নি, তো রিটায়ার্ড কি করে হবো? আচ্ছা, আগে তোমাকে টায়ার্ড হতে হবে, তারপর রিটায়ার্ড। রাইট। আর কি অবসর? অবসর জীবনে একবারই হবে, ওই 4 পেতে হবে। তুমি তো মাঝপথে চলে এসেছো। হ্যাঁ, তা তুমি যদি এখন বলো যে আমি ফিরে যাবো, হ্যাঁ, তাহলে সেই অর্ধেকটা তোমার সাঁতরাতে হবে। তো সাঁতরাতে হবে, তাহলে সেই অর্ধেকটা সামনে সাঁতরে পাড়ে উঠে যাও। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ঠিকই তো বলেছি। ঠিকই তো অর্ধেক যখন সাঁতরাতেই হবে, পেছন দিকে সাঁতরাবো কেন? সামনের দিকে সাঁতরাই। ঠিক আছে, কই পারোয়া নেই, যা হয় পারোয়া নেই। বাস, আমি বুঝতে হয়ে গেলাম। এরপর ঢেউয়ের পর ঢেউ আসছে, আর আমি তারপরে ইতিহাস, তারপরে ইতিহাস সৃষ্টি করে দিলেন। সংলাপ বলছি, এ বলছি, তা বলছি। তারপরে 1 মিনিট 25 চললো এইভাবে, রাম রাম করে সে পড়ছে, আর ওই সংলাপ বলে যাচ্ছে। আর মানে বইয়ের উদ্দেশ্যে সব সংলাপ বলছি, সব বানানো। তুমি একটা ভালো শাড়ি, ধান কিনে নিও, হ্যাঁ, নারায়ণকে আমার পুজো দিয়ে দিও। তুমি এর কথা বলবে, মরলে তুমি যেন পরে জন্মে আমার মতো স্বামী পাও। যা মনে আসছে বলে যাচ্ছে। এবার আমায় নামিয়ে দে, ওরে বাবা আমি আর পাচ্ছি না, ওরে বাবা, ও মা, ও মা। এইবার হলো কি, ব্যাপারটা হয়ে গেল, আমি তো চোখ বন্ধ করে ফেলেছি শেষের দিকে। হ্যাঁ, তখন একটা জায়গায় এসে গাড়িটা দাঁড়ালো, মানে বোটটা এসে দাঁড়ালো। আর চারিদিক দিয়ে আমি যখন এম করতে করতে যাচ্ছি, হ্যাঁ, মানে খাড়াই পাহাড়, এপাশে খাড়াই পাহাড়, এপাশে জঙ্গল, হ্যাঁ, আর ঢেউ, এই সব দেখছি। তবে যখন এসে দাঁড়ালাম, তখন বলছে কাকা, প্রাণী ডাকছে আমাকে, ও কাকা চোখ খোলো, আমরা পৌঁছে গেছি। তাকিয়ে দেখি যে পাথর 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 পাথর, অগণিত মানুষ দাঁড়িয়ে আছে ওখানে, অগণিত মানুষ দাঁড়িয়ে আছে। তারপরে আমি বললাম যে, ওদের জিজ্ঞেস করলাম, তারপরে এইদিকে তাকিয়ে দেখি পাহাড়ের উপরে ক্যামেরা, জঙ্গলের মধ্যে, ওপাশে জঙ্গলের মধ্যে ক্যামেরা। তার মানে আমি যে পথটা পার হয়ে এসেছি, পুরোনো ক্যামেরা ছিল। হ্যাঁ, আর সামনে আমার যেখানে বসেছিলাম সেখানেও ক্যামেরা। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট সিজন 2। এই সিজন 2তে কিন্তু আমরা অসামান্য ব্যক্তিত্বদের নিয়ে এসেছি। কিন্তু আজকের পডকাস্টে যিনি আছেন, উনি হচ্ছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন আমি পার্সোনালি ইন্টারঅ্যাক্ট করেছি পডকাস্টে, আমি ওনার থেকে যা শিক্ষা পেয়েছি, আমি আশা করব তোমরা এই পডকাস্টে যদি সম্পূর্ণ দেখো, তোমরাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রমাণ করে দিয়েছেন এজ ইজ জাস্ট আ নাম্বার। এবং ওনার সঙ্গে যখন পডকাস্টে আমি ইন্টারঅ্যাক্ট করছিলাম, উনি বললেন উনি রিটায়ারমেন্টটাকেই নাকি মানেন না। এবং আরও অসামান্য গল্প আছে এই পডকাস্টে। আমি আশা করব এই পডকাস্টটা তোমাদেরকে ইন্সপায়ার করবে, এবং ইন্সপায়ার করবে তোমাদের মতন অনেক ছাত্রছাত্রীদের যারা হয়তো অ্যাক্টিংকে একটা ক্যারিয়ার হিসেবে চুজ করছো। ওয়াচ করো মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট, আর প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, এই সিজন 2তে আমরা অনেক সাবস্ক্রাইবার পেয়েছি। আস্তে আস্তে মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টের ফ্যামিলি বাড়ছে। হয়তো আর কিছুদিনের মধ্যেই আমাদের ফ্যামিলি 10,000+ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো যত সাবস্ক্রাইবার বাড়ছে, তত আমাদের দায়িত্ব বাড়ছে। আমি জানতে চাই তোমাদের থেকে, তোমরা আর কি বিষয় নিয়ে পডকাস্ট শুনতে চাইছো, তাতে আমরা আরও প্রস্তুতি নিতে পারি এবং তোমাদের কাছে আরও অসামান্য ব্যক্তিত্বদের নিয়ে আসতে পারি। ওয়াচ করো, শেয়ার করো, এবং ভুলো না এই পডকাস্ট থেকে কিংবা আগামী যত পডকাস্ট আসবে সেখান থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, সেই শিক্ষাটা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ, ভালো থেকো আর সুস্থ থেকো। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকে আমাদের পডকাস্টে যিনি অতিথি, উনি প্রমাণ করে দিয়েছেন যে এজ ইজ জাস্ট এ নাম্বার। আজকে আমাদের অতিথি স্যার পরাণ বন্দ্যোপাধ্যায়। স্যার, ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট।
তো মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টের একটাই উদ্দেশ্য যে আমরা ইউথকে ইন্সপায়ার করব যে কিভাবে তারা তাদের ক্যারিয়ার চয়েসটা করবে। আর আপনার ক্যারিয়ার জার্নিটা যদি আমরা ইউথের কাছে ধরে ফেলতে পারি তাহলে তো একটা অসামান্য তাদের কাছে একটা মানে তৈরি হবে যে আপনি যে ক্যারিয়ারটা তৈরি করেছেন ইন অ্যাক্টিং, কারণ আপনার জার্নিটা শুরু হয়েছিল সরকারি চাকরি থেকে। তো একটু ছোটোবেলায় আমরা ঢুকবো স্যার, আপনার কি অ্যাক্টার হওয়ার প্রবণতা কি ছোটোবেলা থেকে ছিল? না, কোনো কালেই ছিল না। কোনো কালেই ছিল না? কারণ আমার ছোটোবেলাটা এত সুন্দরভাবে কেটেছে যেখানে স্বপ্ন দেখার কোনো অবকাশ ছিল না। আচ্ছা, তো আপনার হিন্দমোটরে আপনার মানে পৈতৃক বাড়ি? না। আচ্ছা, পৈতৃক বাড়ি আমার বাংলাদেশের যশোরে। বাংলাদেশের যশোরে? হ্যাঁ। আর হিন্দমোটরের সঙ্গে একটা কানেকশন আছে আপনার? সেখানে না, এটা কানেকশন করে নেওয়া হয়েছে। আচ্ছা, করে নেওয়া। আমার এক বন্ধু ওখানে বাড়ি করেছিল। আচ্ছা, অনেক পরে। আচ্ছা, হিন্দমোটরে। আচ্ছা, তার নাম হচ্ছে পঙ্কজ সেন। আচ্ছা, ডাকনাম কাবুল ছিল। আমরা একসঙ্গে পড়াশোনা করতাম সিটি কলেজে। হ্যাঁ। সেখান থেকে তার সঙ্গে সম্পর্ক, সে ওখানে জায়গা কিনে বাড়ি করে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, হিন্দমোটরে আমার কোনো সংযোগ ছিল না। কোনো সংযোগ ছিল না। আর এই দমদমে তো আপনার তাহলে এখানেই আপনার বড় হয়ে ওঠা? এখানেই বড় হয়ে ওঠা, কিন্তু আমার জন্ম হয়েছে বেলেঘাটায়। বেলেঘাটায় মামা বাড়িতে। মামা বাড়িতে? আমি মামা বাড়িতে কাউকে চিনিও না, দেখিও নি। আচ্ছা, আর ছোটবেলা থেকে আপনার মানে অ্যাক্টিং এর প্রতি কোনো ইনক্লিনেশন ছিল? ছোটবেলা থেকে অ্যাক্টিং মানে ছোটবেলাটা কোন পর্যন্ত আমি তো জানি না। আমি দেশভাগের বহু আগে এখানে চলে আসি, 44-45 সালে। তখন আমার বয়স 7-8 বছর। 7-8 বছর। তারপরে এইখানেই আছি। থাকতে থাকতে এখানে আমাদের একজন ছিলেন নিমাই সরকার। তিনি অকৃতদার, বিবাহ করেননি, নাটক ভালোবাসেন, ছবি আঁকেন, গান গান। তিনি মানে আমাদের দিয়ে তিনি বছরে 2-3টে নাটক করাতেন। কিশোরদের দিয়ে, কিশোরদের নাটক। তো সেই নাটক দিয়ে আমার শুরু। আচ্ছা, এখানে যারা আমরা ছিলাম আমার বন্ধু বান্ধব, তারা সবাই মিলে নাটক করতাম। সেই আমার নাটকের শুরু। তো সেই নাটক করে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছিলাম। আচ্ছা, এবং পুরস্কারও পেয়েছিলাম। আমি সোনার মেডেল পেয়েছিলাম। আচ্ছা, সেই সময়? হ্যাঁ, তখন সোনার দর কম ছিল অবশ্য। কম ছিল, হ্যাঁ। তো যাই হোক, তো সেই থেকে খুব উৎসাহিত হয়েছিলাম। এত ভালোবাসা, মানে ভাবছি তাহলে লেখাপড়া শিখে কী হবে। আচ্ছা, অভিনয় করলে যদি মানুষের এত ভালোবাসা পাওয়া যায়, আচ্ছা, তাহলে হোয়াট ইজ গুড অফ ডুইং অল দিস। কিন্তু নিমাইদা বলেছিলেন, দেখ পরাণ, লেখাপড়া না শিখলে না গাঁট কাটাও যায় না। আচ্ছা, খুব রসিক মানুষ ছিলেন। তো সেই আমার এইখানেই কৈশোরে নাটক করা শুরু। তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, সব জায়গাতেই নাটকের ছোঁয়া আছে। মানে সরকারি চাকরি যখন করতাম, সরকারি যখন করতাম তখন বৎসরান্তে একবার ওখানে ওই রিক্রিয়েশন ক্লাব থেকে রিপু দমন হতো। সেই রিপু দমনে আমিও যোগ দিতাম, নাটক করতাম। তারপরে সেই নাটক করতে করতে গ্রুপ থিয়েটারে গেলাম, সেখানে বছরখানেক ছিলাম। তারপরে আমি এলাম আইপিটিএতে। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আইপিটিএ? ইয়েস। হ্যাঁ, তো সেই আইপিটিএতে আমি এলাম। এই আইপিটিএ থেকে আমি যে এতকাল নাটক করেছি, আইপিটিএতে এলাম আমি, তখন আমার বয়স 25। তার 1960-এর পর এসছেন মনে হয় আইপিটিএতে? হ্যাঁ, মানে মিড 60s এসছেন। হ্যাঁ। তো সেই সময় বুঝতে পারলাম যে এতকাল যে নাটক করেছি সেটা অসংযত আবেগ তাড়িত হয়ে করেছি। আচ্ছা, আমি আইপিটিএতে ঢুকে বুঝতে পারলাম যে নাটক কি, কেন, কি জানো, তখন আমি বুঝতে শিখলাম। আর আপনার জীবনে তো ঋত্বিক ঘটকের একটা বিশাল প্রভাবও আছে। মানে আপনি মানে আমি দেখছি আপনার এখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এবং চার্লি চ্যাপলিন। তো এই যে আপনার মানে এতগুলো ব্যক্তির প্রভাব, এই কমেডি কি চার্লি চ্যাপলিনকে দেখে ইন্সপায়ার্ড হয়েছেন? পৃথিবীতে কে না হয় ওকে দেখে, ওকে দেখে ইন্সপায়ার্ড কে না হয়। কিন্তু এটা কোনো অধ্যত্ব নয়, এটা কোনো স্পর্ধা নয়, এটা কোনো অহংকার নয়, এটা কোনো দম্ভ নয়।
আমার সব কিছু হয়েছে আপনাদের দেখে, মানে আমার সামনে যারা বসে থাকেন তাদের দেখে হয়েছে, কারণ তারা আমার শিক্ষক দেবতা। আচ্ছা, তারা কিন্তু ওনাদেরও শিক্ষক দেবতা। সুতরাং আমার শিক্ষক দেবতা আমার সামনে বসে থাকে, তাদের কাছ থেকে আমি শিখেছি। আচ্ছা, তাদের জীবনের যা যা উপাদান, সেই উপাদান নিয়ে আমি চরিত্র সৃষ্টি করি। কারণ দর্শকের জীবনের যা উপাদান, হাসি, তাহলে দর্শক কানেক্ট করতে পারে একদম। তাহলে দর্শক শুধু তাই না, অবশ্যই তাদের জন্যই তো পূজায় বসা। আমি মঞ্চে বসি কি ক্যামেরার সামনে বসি, তাদের পূজায় তো বসা। তো তাদের জীবনের উপাদান নিয়ে আমি অর্ঘ্য সাজাই। হাসি, গান, ব্যথা, বেদনা, দুঃখ, হিংসা, লোভ। কি প্রিপারেশন করেন, মানে এই যে আপনার কমিক সেন্স, যে আপনি যে কোনো একটা চরিত্রকে ফুটিয়ে তোলেন, তার জন্য কি আগে থেকে কোনো প্রিপারেশন থাকে, যে মানে ক্যারেক্টারের মধ্যে কি করে আপনি মানে একত্রিত হয়ে যাচ্ছেন? হ্যাঁ, সেটা কি একটু হাই সাউন্ডিং হয়ে যাবে, কিন্তু হুইচ ইজ ফ্যাক্ট, হুইচ ইজ নট আনট্রু। সেটা হচ্ছে এই যে আমি শৈশব থেকে বা কৈশোর থেকে বড় নকল করতাম, যা দেখতাম তাই নকল করতাম, অবজার্ভ করতাম। কিন্তু তখন আমি ভাবিনি যে আমার অভিনয় কাজে লাগবে ওটা, কারণ তখন অভিনয়ের কোনো স্বপ্ন আমার ভেতরে ছিল না। আমার কাজই ছিল, আমি দুষ্টু ছিলাম, সব মানুষের মতো আমিও ছিলাম দুষ্টু, হয়তো একটু বেশি। যা দেখতাম তাই নকল করতাম, তারপর প্র্যাকটিস করতাম। আচ্ছা, কিন্তু সে কখনোই ভাবিনি যেটা আমার অভিনয় লাগবে, কারণ তখন অভিনয়ের স্বপ্ন আমার মনের মধ্যে আসেনি। কিন্তু পরবর্তীকালে দেখলাম, এখনো করি আমি। এখন যে বলি যে মানুষের জীবন থেকে নেওয়া, তো মানুষের জীবন থেকে নেওয়াটা যে এইভাবে সত্য হয়ে উঠবে আমার জীবনে, আমি তো ভাবতে পারিনি। একটা মানুষ যখন মজার কথা বলে, আমি অবাক হয়ে দেখি তার ভঙ্গিমা, এবং সেটা এত সুন্দরভাবে পেস্টেড হয়ে যায় আমার মেমোরিতে। আচ্ছা, সবাই ফুটিয়ে ধরেন অন্য একটা চরিত্রের মধ্যে। হ্যাঁ, এবং মানুষ কেন হাসে, ওই যে গোপালা মানুষটা, গোপালা মাছি গোপ। হ্যাঁ, আপনিও তো, আপনারও তো আমি দেখছিলাম যে একদম আইডেন্টিক্যাল, আপনি একটা মানে চার্লি চ্যাপলিনের মতন একটা মানে গোপ লাগিয়ে আপনার একটা মনে হয় থিয়েটার কিংবা কিছুতে একটা করেছিলেন। হ্যাঁ, ওটা বোধহয় পুলিশ অফিসার ছিল। পুলিশ অফিসার ছিল। মানুষকে ভালো না বাসলে, মানুষের মধ্যে না মিশলে, মানুষের জীবন বিশ্লেষণ না করতে পারলে অভিনেতা হওয়া কঠিন। অভিনেতা হওয়া কঠিন না, অভিনেতা হয়তো হওয়া যাবে, কিন্তু শিল্পী হওয়া কঠিন। সব অভিনেতা তো শিল্পী নন, কিন্তু শিল্পী হতে গেলে অভিনেতা হতে হবে। অভিনেতা হচ্ছে অনুকরণ শিল্পী, সেটাও শিল্পী কিন্তু অনুকরণ শিল্পী। তাহলে সারা জীবন মানুষকে যদি আমি ভালোবাসতে না পারি, তার জীবনকে যদি আমি বোধের মধ্যে না আনতে পারি, জীবনের গহীনে যদি ডুব দিতে না পারি, তাহলে আমি আজীবন অভিনেতা থেকে যাব। এই আর এত চরিত্র আপনি করেছেন, করতে করতে কখনো কি মনে হয়েছে যে ওই নিজের যে ক্যারেক্টার, অরিজিনাল ক্যারেক্টার, সেটা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে, এরকম কি কখনো হয়েছে? না, সেটা হারালে সব ধুলিস্যাৎ হয়ে যাবে, ধুলিস্যাৎ হয়ে যাবে। কারণ ওটা তো সজাগ রাখতেই হবে। ওই যে নিজস্ব যে সত্তা, এটাকে তো সজাগ রাখতেই হবে। হ্যাঁ, সে থাকে নিচে, হ্যাঁ, আর মাথার উপরে থাকে চরিত্রের সত্তা। চরিত্রের সত্তা, দুটো সত্তা কাজ করে। আমার মাথার উপরে যে সত্তা, সেটা স্বপ্নের শিক্ষক দেবতাদের জন্যে, আর নিচে যে সত্তাটা আমার ব্যক্তিগত সত্তা, সেই গোটাকে গাইড করে। আর আমি দেখছি যে আপনার জীবনে দিলীপ কুমারেরও একটা মানে বিশাল ইন্সপিরেশন আছে। তো সেটার কি মানে সেটা কিভাবে এই কানেক্টটা হলো? মানে অনেক ছোটবেলা থেকে ওনার ছবি দেখতে গিয়ে আমি মুগ্ধ হয়ে যেতাম যে একটা মানুষ চলচ্চিত্রে অভিনয় করছে, নাকি এইটাই ওর জীবন। সেটাই তো আপনিও করেছেন। মানে আমরা আপনার যখনই কোনো অ্যাক্টিং দেখি, আমরা মনে করি যে এটা মানুষটা অভিনয় করছে না এটাই তার জীবন, এবং আমরা কনফিউজড হয়ে যাই। কিন্তু আমরাও কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, মানে মানে বোঝা যায় না। মানে আপনি এত সুন্দরভাবে ক্যারেক্টারটা ফুটিয়ে ধরেন, এবং আপনি হচ্ছে ইন্সপিরেশন সেই সব ইউথদের জন্যে যারা না আজকালকার দিনে বাচ্চারা খুব সহজেই ভেঙে পড়ে, ভাবে যে আমার ভবিষ্যৎ হবে না, আমার কিছু হবে না। কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন যে রিটায়ারমেন্টের পরও সেকেন্ড লাইফ তৈরি করা যেতে পারে। এইটা কিন্তু স্যার হ্যাটস অফ টু ইউ। মানে আপনি এটা যে করেছেন, এটা কিন্তু অনেক মানুষকে ইন্সপায়ার করবে।
কারণ আজকালকার দিনের বাচ্চারা, এটা সোশ্যাল মিডিয়া কিডস, এরা সবসময় সোশ্যাল মিডিয়াতেই ঘোরাঘুরি করে, কিন্তু আর ওভারনাইট সাকসেস চায়। তো সাকসেস যে ওভারনাইট আসে না, সময় যখন লিখে দেবে তখনই সেটা ঘটবে, এটা আমার বিশ্বাস। ঠিকই। এবং আপনি এটা জলজান্ত উদাহরণ। তো আপনি যখন এই মানে চাকরির জীবন থেকে বেরোলেন, যখন রিটায়ারমেন্ট, মানে আপনার সবাই অবসর নিয়ে ফ্যামিলির সঙ্গে কাটায় কিংবা রিটায়ারমেন্ট লাইফ যেটাকে এনজয় করে, তখন আপনি শুরু করলেন আপনার জীবনের সেকেন্ড ইনিংস, অ্যাক্টিং। এবং তারপরে ইউ হ্যাভ ক্রিয়েটেড হিস্ট্রি, এবং এখনও ক্রিয়েট করে যাচ্ছে। মানে এজ ইজ নট এ নাম্বার, জাস্ট এ নাম্বার, এটা আপনিই একমাত্র উদাহরণ। তো কিভাবে এই যে যখন আপনি আসলেন সিনেমার জগতে, সারা জীবন 9টা-5টা সরকারি চাকরি মানে করতেন, কিন্তু যখন সিনেমার জগতে আসলেন একটা শিডিউল আছে, কিরকমভাবে নিজেকে অ্যাডজাস্ট করলেন? এটা বলতে গেলে খানিকটা নিজে নিন্দা করতে হবে। আচ্ছা। সেটা হচ্ছে যে I was the most unwelcome employee in the department. আচ্ছা। এটা আমি রিয়েলাইজও করেছি। আচ্ছা। কারণ ওই মানে আন্তরিকতা দিয়ে কোনো অফিসে চাকরি করা যায় না। আমি সেই আন্তরিকতা দিয়ে কোনো দিনই অফিসে চাকরি করতে পারিনি, কিন্তু আমার কোনো শত্রু ছিল না। হ্যাঁ। সবাই খুব ভালোবাসতো। হ্যাঁ। ভালোবাসতো মানে আমি কাজে ফাঁকি দিতাম বলে নয়, কাজের ফাঁকিটা তাদের কাছে ধরাই পড়তো না। না, নিখুঁত ফাঁকি দিতেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু আমি থিয়েটার করতাম, IPTA করতাম, তো আমি একটু বাইরে বাইরে ঘুরতে হতো থিয়েটারের জন্যই। থিয়েটার নিয়ে বাইরে যেতে হতো, ফলে অফিসটা কামাই হতো। তখন আপনি অভিনয় করতেন? হ্যাঁ, করছি। অফিসের বসের কাছে গিয়ে আপনি অভিনয় করতেন? হ্যাঁ, না, অফিসের বসের কাছে না, সে গল্পও আছে। হ্যাঁ, সে গল্পও আছে। অফিসে যে অভিনয় করতাম সে তো জানে। তারপরে তো যাতে সিরিয়াল করছি, তখন একটু চাপা যশ হয়েছে আমার, ফলে এগুলো একটু জানতে পেরেছে লোকজন। তো আমি তো তখন ঘরে ঢুকে গেছি মানুষের, তাহলে তাদের কাছে আমি পরিচিত। আমার যার সুপার আর কি, তাদের কাছে আমি পরিচিত। তোমার আগের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নি। সেটা হচ্ছে যে অভিনয় করলে মনে হয় যে এই তো মানুষটা সত্যি কিনা, এই তো সত্যি মনে হয়। এটা কেন মনে হয়? এটা মানে এই যে আমি বলছি, তুমি যাদের কথা ভেবে, যাদের ভালোবেসে এই প্রশ্নটা করেছিলে, তাদের জন্যই এটা বলা। আগামী প্রজন্ম যে অভিনয়টা করি, সে মঞ্চেই হোক আর ফিল্মে মানে ক্যামেরার সামনেই হোক, সবটাই কিন্তু মিথ্যাচার। অ্যাক্টিংটা হচ্ছে মিথ্যাচার, সত্যি নয়। কেন? আমরা যখন অভিনয় করতাম না, তখন আমরা শুনতাম বাবা, মা, কাকা, জ্যাঠা, খুড়ো কেউ মিথ্যে কথা বললে অ্যাক্টিং হচ্ছে, ড্রামা হচ্ছে, ড্রামা। তার মানে ড্রামা এবং অ্যাক্টিং যে মিথ্যাচার, এটা কত আগে থেকে প্রতিষ্ঠিত, এটা আমরা জানতে পারি। তো সেইটা যখন মঞ্চের ওপরে করি, তখন তার মিথ্যাচার করছি। কিন্তু ওই মিথ্যাচারের অভিযোগে তোমাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করা যাবে না, কারণ তখন তুমি শিল্পী। কারণ ওই মিথ্যাচার দেখে তোমার চোখে জল আসছে, ওই মিথ্যাচার দেখে তুমি উদ্দীপিত হচ্ছ, হাসছো, কাঁদছো, অভিভূত হচ্ছ। কারণ তখন ওই মিথ্যাচার নেই, তার সন্তোষে শিল্প হয়ে গেছে। তো মানুষ দেখবে, অনেক সময় বলে কি স্বাভাবিক অভিনয় করলেন, কি ন্যাচারাল অ্যাক্টিং করলেন। সাধারণ দর্শকের এর চেয়েও আর কোনো ভাষা জানা নেই। ভালোবেসে কাউকে কিছু বলার মতো ভাষা তাদের জানা নেই, তাই এই দুটো শব্দ ব্যবহার করেন। কি স্বাভাবিক অভিনয়, কি ন্যাচারাল অ্যাক্টিং বা স্বাভাবিক অভিনয় বলে কিছু নেই। ন্যাচারাল অ্যাক্টিং বলে কিছু নেই, স্বাভাবিক অভিনয় বলেও কিছু নেই। অ্যাক্টিং দুই প্রকার, কারেক্ট, ইনকারেক্ট। যত কারেক্ট হবে, তখন এই মিথ্যাচারটা সত্যের যত কাছাকাছি আসবে, তত মানুষ বলবে ও কি ন্যাচারাল অ্যাক্টিং, কি স্বাভাবিক অভিনয় করলো। অর্থাৎ মিথ্যাচার যত শিল্প হিসেবে সত্যের কাছাকাছি আসবে, তখন মানুষ মুগ্ধ হবে, হয়ে তাদের জানা শব্দ দিয়ে তোমাকে প্রশংসিত করবে। এইটা হচ্ছে ভঙ্গিমা।
তো যারা অভিনয় করেন তারা তাদের অভিনয় ক্ষমতা দিয়ে, দক্ষতা দিয়ে যত সত্যের কাছাকাছি আসতে পারবেন তত বেশি সার্থকতা। তারপরে সেই সত্যটাকে যখন মানে উত্তরণ ঘটবে যে সে, তখন তিনি হবেন শিল্পী। কারণ তখন তিনি হবেন সৃজনশীল, তখন কারোকে অনুকরণ করতে হবে না, তখন নিজে হবেন সৃষ্টিশীল, নিজের সৃষ্টির আনন্দে তিনি মশগুল থাকবেন, মানুষকে আনন্দ দেবেন। এই হচ্ছে তোমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় কথা হচ্ছে, কি বলেছিলে শেষেরটা হচ্ছে যে আমরা মানে এই যে এতগুলো অভিনয় আপনি করলেন, মানে জীবনের মানে আপনার যদি ক্যারিয়ার জার্নিটা আমরা দেখি, সরকারি চাকরি, তারপরে অ্যাক্টিং, রিটায়ারমেন্টের পর যেটা আপনি স্টার্ট করলেন। প্রথম কথা হচ্ছে রিটায়ারমেন্ট বলে আমি কিছু মানি না। রিটায়ারমেন্ট বলে কিছু নেই জীবনে। আমি তো টায়ার্ডই হয়নি, তো রিটায়ার্ড কি করে হবো? আচ্ছা, আগে তো আমাকে টায়ার্ড হতে হবে, তারপর রিটায়ার্ড। রাইট। আর কি অবসর? অবসর জীবনে একবারই হবে, ওই 4 পেয়েতে হবে। 4 পায়াতে আমার যাত্রা শুরু হবে, তখন আমি রিটায়ার্ড। মানে তখন আমার অবসর। জীবনে অবসর বলে কিছু নেই। রাইট। তুমি কিছু করছো না, বসে আছো, শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তাহলে অবসর কোথায় তোমার? রাইট। অবসর হবে নিস্তব্ধ শরীর যখন প্রাণ যাত্রা করবে, মহাপ্রস্থানের পথে, তখন হবে, তখন হবে অবসর। তার আগে অবসর নেই, আমি মনে করি না। অনেকের হয়তো ন্যারেটিভ থাকতে পারে, অনেক কাজ করলাম, এবার রিটায়ার করে যাচ্ছি। হ্যাঁ, না, ঠিক আছে, রিটায়ারমেন্ট জীবনে কিছু নেই, মানে ইউ হ্যাভ টু ওয়াক। হ্যাঁ, মানে একটা ক্যারেক্টার কমপ্লিট হলো, আবার মানে আমরা বলতে পারি রিটায়ারমেন্টটা হচ্ছে ইন্টারভেল। না, ইন্টারভেল নয়, আমি তো বলে দিচ্ছি, এগুলো হচ্ছে এক একটা বাঁক, জীবনের এক একটা বাঁক। ধরো প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, স্কুল ফাইনাল এডুকেশন, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, প্রতিটা ক্ষেত্রে এক একটা করে বাঁক। কোনোটার ডিউরেশন হয়তো 5 বছর, কোনোটার 10 বছর, চাকরি জীবনের 34-35 বছর, তারপরে আবার একটা বাঁক। জীবনের প্রতি বাঁকে তোমার নতুন জিনিসের সঙ্গে সম্পর্কিত হচ্ছে। অনেকে ওটাকে বাঁকটাকে ডেড এন্ড বলে রিটায়ারমেন্ট না, কিন্তু এই বাঁকটা যদি একটু ঘোরে, তাহলে কিন্তু আবার একটা নতুন জীবন শুরু হতে পারে। তুমি ওখান থেকে লেসন নিয়েছো, ওটাকে একদম বাতিল করার কোনো জায়গা নেই। আমি অফিসে যে সমস্ত মানুষ দেখেছি, তাদের মানে ওয়ার্কিং পদ্ধতি, তাদের কাজের পদ্ধতি, তাদের চলা, কথা বলা, সবই তো আমার মেমোরিতে আছে। আমি যদি কোনোদিন কোনো ক্যারেক্টারের ইয়েতে অভিনয় করি, তাহলে আপনি ওখান থেকে একদম সব নেওয়া আছে আমার। হ্যাঁ, সেখানে ফাঁকি মারা ক্যারানি আছে, সেখানে ঘুষ নেওয়া ক্যারানি আছে, সেখানে বড়বাবু আছে, ফাঁকিবাজ বড়বাবু আছে। আচ্ছা, তারপরে ডেডিকেটেড বড়বাবু আছে, ডেডিকেটেডলি কাজ করছে এরকম বড়বাবু আছে, আবার দাম্ভিক বড়বাবু আছে, সব আমার দেখা, আমি এদের মিট করেছি এদের। সুতরাং মানে এবার চরিত্র যেটা ডিমান্ড করছে, আপনি একদম এবার বুঝে নিচ্ছেন যে এইবার এই ক্যারেক্টারটা আমি করবো, এটা আমি অ্যাডাপ্ট করবো। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম আপনার বায়ো যখন পড়ছিলাম, যে আপনার আক্ষেপ ছিল যে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা হয়নি, কিন্তু আপনি সন্দীপ রায় মানে তার ছেলের সঙ্গে কাজ করেছেন। এইটা কিভাবে, এই যোগসাজশটা কিভাবে হলো? মানে আমার জীবনে এই যে আক্ষেপ শব্দের ব্যবহার করলে না, আমার জীবনে কোনো আক্ষেপ নেই। আচ্ছা, কোনো আক্ষেপ নেই। আমি জানি মহাকালের নিয়মে যা ঘটবার সেইটা ঘটে যাচ্ছে। আই এম টু মেট। রাইট। ইট ওয়াজ 1957 or লাইক দ্যাট। তো সেই সময় আমি মানিকদার কাছে গিয়েছিলাম। তো আমি দরজার করে দাঁড়িয়ে আছি, উনি বললেন যে হ্যাঁ বলো কি চাই। হ্যালো, আপনার কাছে আমি কাজ করব। কি করছো? আমি বিকম পড়ছি। বিকম 3rd ইয়ার ছিল ওটা। ঠিক আছে, গ্র্যাজুয়েট হয়ে এসো, বিকম পাস করে এসো। আমার খুব রাগ হয়েছিল। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, ওটাকে শোনায়নি। আমি জীবনে কোনোদিন আর তোমার কাছে আসবো না। আমি গ্র্যাজুয়েট না হয়ে অভিনয় করা যায় না, এইসব মনে মনে ভাবছি। খুব একটা অভিমান মিশ্রিত ক্ষোভ জমা হয়েছিল বুকের মাঝখানে। ইট ইজ এ টক অফ 19
57 or 8। তারপরে 90-এর দশকে, একটু আগের দিকে, উনি তো 92 না 93-তে কত হলেন, একটু আগের দিকে থিয়েটারের একটি ছেলে এসে আমাকে বলল যে খবর পেয়েছো? কিসের খবর? মানিকদা তোমায় খুঁজছেন। আমি 15-20 সেকেন্ড মতো, 25 সেকেন্ড মতো একটু ব্ল্যাক আউট হয়ে গেল। ওনাকে বসতেও বলতে ভুলে গেলাম। তারপরে বললাম না, আমি খবর পাইনি। তুমি আজকে গিয়েই পুলিশের সঙ্গে দেখা করো। পুলিশের তখন একটা নাটক চলছে ইয়েতে, বিজন থিয়েটারে। আজকে গিয়ে দেখা করো। দেখা করলাম, কথা বলে, হ্যাঁ মানিকদা একটা কাস্টিং করেছে, তুমি গিয়ে কালকে গিয়ে বাবুর সঙ্গে দেখা করো ভবনে আমাদের সন্দীপ রায়। গেলাম। তো বাবু বললো যে উনি তখন চেক আপে যাতায়াত করছে, চেক আপে যাচ্ছেন আসছেন। বললো যে সামনে একটা বৃহস্পতিবার না কি বলে আমাকে বললো যে ওই দিন 10টার পরে আসবে। বাবা মানিকদা তখন চান টান করে এসে টেবিলে বসেন আর কি, 10টার পরে আসবেন। তো আমাকে বৃহস্পতিবার বলেছিল কি মঙ্গলবার বলেছিল মনে নেই। সেই বৃহস্পতিবার আমার জীবনে এসেছিল, কিন্তু মানিকদের জীবনে সেই বৃহস্পতিবারটা আসেনি। দ্যাট ওয়াজ ইজ লাস্ট চেক আপ। মাঝখানে পুলিশের সঙ্গে দেখা, মানে সমিতি চ্যাটার্জির সঙ্গে দেখা হয়েছিল। বলে হ্যাঁ এখন তো এই তো মাঝে মাঝে যাচ্ছি আসছে, খবর নিও কবে বাড়ি ফিরে গিয়ে দেখা করো। আমার দেখা করা হয়নি। তো এরপরে 9 মাস পার হয়ে গেছে, উনি চলে গেছেন আমাদের ছেড়ে। আমি অস্বীকার করি, অবশ্য ওনার মৃত্যু অস্বীকার করি আমি। সত্যই যে মানে মরণশীল নয়। কখন আমাকে হয়তো ফিস করে ওইখান থেকে বলে উঠবে কি পড়ান কেমন চলছে, বলে পড়বে হয়তো। আমি জানি ইট ইজ অ্যান ইডিয়েটিক ইমোশন, বাট আই ওয়ান্ট টু বি ইডিয়েট থ্রুআউট মাই লাইফ লাইক দ্যাট। তো যাই হোক, প্রায় 9 মাস বাদে বাবু ফোন করলো না, একজন খবর পাঠালো আমাকে দেখা করার জন্যে। মানিকদা যে কাস্টিংটা করে গিয়েছিলেন উত্তরণ ছবিতে, সেইখানে ছবিটা জানলাম যে এখানে একটা কাস্টিং করে গেছেন বাবা 9 মাস বাদে। সেটা আমার করা হয়নি, কারণ আমি ওই বললাম যে বাইরে বাইরে থিয়েটার করে বেড়াচ্ছি। তো বাবু একজন প্রডিউসার পেয়ে গেল, তখন সেই উত্তরণ ছবিটা ওখানে করা হলো, আমি করতে পারিনি। তারপরে তো বাবু ভরিয়ে দিয়েছে আমাকে, প্রায় 10খানার বেশি কাজ সেখানে আমি করে ফেলেছি। তো প্রথম ছবি যেটা সিনেমায়, বাবুর সিনেমায়, বোম্বাইতে, সেইটা আমার কাছে ছিল একটা প্রথম, তো রায় পরিবারে। আর যেহেতু আমি অভিমানী হয়ে বলেছিলাম তোমার কাছে আর কোনোদিন আসবো না, শেষে মনে পড়ছে আমার। আর তখন তো আরো ডেভেলপড হয়ে গেছে, ভাবনা চিন্তাগুলো অনেক মার্জিত হয়ে গেছে, ডেভেলপড হয়ে গেছে, মানে ইমোশনালি আরো মানে ইনহেল্ড হয়ে গেছে। তখন মনে মনে প্রতিজ্ঞা হচ্ছে, মানিকদা প্লিজ স্টে উইথ মি, হ্যাঁ স্টে উইথ মি অ্যান্ড প্লিজ ব্লেস মি। আমি একটা কিছু করব। I did it because পাঁচজনের শুভেচ্ছা ভালোবাসা যেমন ছিল, আর আমার শৈশব এবং কৈশোরের যে অবজারভেশনগুলো ছিল এখনো আছে। ওখানে করেছিলাম আমি পুলক ঘোষাল। তিনি ছিলেন গড়পাড়ের মানুষ, মানিকদা তো গড়পাড়ের মানুষ। তো নর্থ ক্যালকাটার যে ইন্টোনেশন, সেটা আমি ছোটবেলা থেকেই শুনছি। আমার এখানে কিছু বন্ধু বান্ধব ছিল, তারাও এরকম কথা বলতো। আমি যখন সিটি কলেজে পড়তাম, সেখানেও বিডন স্ট্রিটের একজন, মানে আমরা অমিত রায় বলতাম, অমিত রে, সেও এরকম ছিল, কোকড়ানি চুল আর সুন্দর মুখটা, মানে গোলাপ খাস আম চুপসে গেলে যেরকম হয় সেরকম, তার ইন্টোনেশন ছিল এরকম। তো সেটা আমার আয়ত্তে, একদম আয়ত্তে। সেইটা আমি ওখানে অ্যাপ্লাই করেছিলাম,
ফলে ওটা একটা মারমার কাটকাট হয়েছিল, এবং বেরোবার পরে হইচই পড়েছিল প্রচুর। আমি অ্যাওয়ার্ডেরও হয়েছিলাম প্রচুরভাবে, এবং ওই স্বীকৃতিটা, ওই ভালোবাসাটা, মানুষের অত ভালোবাসা, ওইটার ওই সাকসেস, এটা যেন সবটাই হয়েছিল মানিকদের জন্য মনে হচ্ছে আমার। বললাম যে আমার একটা ইডিয়েক্টিভ সেন্টিমেন্ট কাজ করে, যার জন্য এইসব মানুষের মৃত্যু আমি অস্বীকার করি। বইয়ের স্টলে, বইমেলাতে একটা স্টল হয়েছিল SBI-এর, সেটা আনন্দবাজারের, সেইখান থেকে আমাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তো সেইটা আমি মানিকদের উপস্থিতি পেয়েছিলাম ওই স্টেডিয়ামের কর্নারে, যেন তার উপস্থিতি পেয়েছিলাম, দীর্ঘশ্বাস পেয়েছিলাম। এইটা আমি ইমোশনালি বলেছিলাম, and that time I couldn't help of tears. That is also a consequence or resultant factor of that idiotic emotion. But I told you before, I want to be that type of emotional idiot throughout my life. আমি এটা থাকতে চাই, এবং সবারই থাকা উচিত, সবারই থাকা উচিত। আমি যেন এই যে কথা বলছি মানিকদের সম্পর্কে, আমি বুঝতে পারছি কোথায় একটা দীর্ঘশ্বাস আমাকে হাত তুলে বলছে, গো অ্যাহেড পরান, আই এম উইথ ইউ। তো এইটা সবসময় ভাবি আমি। এরকম আরেকজন অ্যাক্টর সৌমিত্র চ্যাটার্জি, ঠিক আছে, মানে ওনার সঙ্গেও তো আপনি কাজ করেছেন, এবং দীর্ঘ অপেক্ষার পর আপনাকে কাজ করতে হয়েছে, মানে প্রথম দিকে হয়তো আপনি করতে পারেননি। তো তার যদি একটু গল্প আমাদের দর্শককে বলেন। নিশ্চয়ই। সালটা ছিল বোধহয় 62, যখন অভিযান রিলিজ হয়েছিল। তো অভিযান দেখতে গিয়ে আমি দেখলাম অসাধারণ ছবি। সেখানে রাজপুত, দূরে ওয়াহিদা রহমান বসে আছে। রাজপুত সন্ধেবেলায় কর্মক্লান্ত দিনের শেষে কালো মদের বোতলটা এইভাবে ঢালছে, ক্যামেরাটা এই জায়গায় ধরা, লোমে ভর্তি, ঢাক 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 করে সেই কারণ বাড়িটা পান করছে। আমার দেখে মনে হচ্ছে যে একটা পুরুষ পৃথিবীর সব গরল পান করে নীলকণ্ঠ হচ্ছে। মনে হলো আমি এক্ষুনি যদি ওখানে জড়িয়ে ধরতে পারতাম। খুব ইচ্ছে হয়েছিল। বাইরে বেরিয়ে ভেতরের পারণ বললো, ইডিয়েট, ও কোথায় আর তুই কোথায়? স্বপ্নই থেকে যাবে, ওই জীবনে কখনো সফল হবে না। এনিওয়ে আমি ওটা মেনে নিয়েছিলাম, ঠিক কথাই তো, সে কোথায় আর আমি কোথায়। কিন্তু কালের মহিমা, সে এমনভাবে টানতে টানতে দুজনকে নিয়ে এলো এক জায়গায়। প্রথম ছবি করছি দেখা, সেই দেখা ছবিতে এটা হচ্ছে তোমার গৌতম, গৌতমের ছবি হচ্ছে দেখা, তাতে আমাকে দিয়ে শুরু ছবিটা। সেখানে পুলিদা ছিল, পুলিদার আমি একজন অ্যাসিস্ট্যান্ট। তো সেইখানে গল্প করতে করতে আমি এই কথাটা বলেছিলাম যে ওইটা হচ্ছে, দেখুন গল্প করছে, ও অসাধারণ। কিন্তু আমার মনের ইচ্ছের কথাটা আমি বলিনি, কারণ পুলিদার তো মজার মানুষ। তার মধ্যে আমার সঙ্গে একটু সিরিয়াল নিয়ে একটু ইয়েটি হয়েছে, আলোচনা হয়েছে, পরিচয়ও হয়েছে। উনিও সিটি কলেজে পড়তেন, আমিও সিটি কলেজে পড়তাম। ওনার প্রথম ছাপা কবিতা 12 লাইনের গড় ঠিকানিয়া, সেটা আমার কাছে ছিল। এই নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমার ওই ইচ্ছের কথাটা আমি বলিনি, যে দেখে মনে হচ্ছিল যে তোমায় আমি জড়িয়ে ধরি। কারণ তখনই আমাকে সব একদম মানে মাটিতে মিশিয়ে দিত, আমাকে একদম চিটাগাং করে দিত। জড়িয়ে ধরবে, ধরো ধরো ধরো, এই দেখো পড়ানো জড়িয়ে ধরছে, এর কি এটা করবে, ফল আমার ওই ইমোশনে নষ্ট হয়ে যাবে। সেই জন্য ওই ইচ্ছের কথাটা আমি বলিনি, কিন্তু দৃশ্যের কথাটা বলেছিলাম, যেটা দেখে আই ওয়াজ এনচ্যান্টেড। তো ইচ্ছেটা রয়েই গেল, প্রকাশও হলো না, তখন পর্যন্ত হয়নি। ঘটনা চক্রে কিরকম দেখো, বীরেশ চ্যাটার্জি, তার একটা সিরিয়াল হচ্ছে, সেটা হচ্ছে কড়ি দিয়ে কিনলাম। তাতে পুলুদা হচ্ছে একজন মানে মাইজারলি ওল্ড রিচ ম্যান, মানে পরিবারের সবাইকে খুব ভালোবাসে, কিন্তু তাদের আচার ব্যবহার, কথা, চাল চলন, সেগুলো ঠিক ওই এজে
উনি পছন্দ করতে পারেন না। একটা এজে তো মানুষ পারফেকশনিস্ট হয়ে যায়, ফলে ওই অগোছালো জীবনটাকে ঠিক মানতে পারছেন না, কিন্তু সবাইকে ভালোবাসেন। কিন্তু অন্যান্যরা তার ওই খিটখিটে ব্যবস্থা তাকে ঠিক সহ্য করতে পারছে না, ফলে ইট অ্যাপিয়ার্স টু বি দ্যাট হি হ্যাজ বিন লেফট অ্যালোন। তার একটা একাকিত্বের যন্ত্রণা ছিল, ব্যথা ছিল। অন্যদিকে আমি একটা মাস্টারমশাই অভিনয় করছি, সেখানে আমার মানে আমাদের যে আন্দোলন, স্বাধীনতার যে আন্দোলন, সেখানে আমি অংশীদার, কিন্তু আমি অহিংসায় বিশ্বাস করি, কিন্তু আমার ডিসাইপলস যারা তারা সহিংসায় বিশ্বাস করে, ফলে তাদের সঙ্গে আমার একটা মতবিরোধ, ফলে আই হ্যাভ বিন অলসো লেফট অ্যালোন। তো একটা সিকোয়েন্স ছিল, জানলার সামনে দাঁড়িয়ে আলো করা হয়েছে হাফ প্রোফাইলে, আমি গান গাইছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আলোটা এসে পড়েছে আমার অর্ধেক ইয়েতে, চোখ দিয়ে জল পড়ছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক সেই মুহূর্তে এই শিক্ষক শুনলেন, তার মনে হলো একই সঙ্গীত একই কণ্ঠে আরেকটা আলাদা কণ্ঠে ধ্বনিত হচ্ছে একই সুরে। আস্তে আস্তে ইনি ঘুরবেন, ঘুরে দেখবেন যে সেই বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তার চোখে জল, সে ওই একই গান গাইছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। এইবার পরিচালকের নির্দেশ অনুযায়ী দুজনের দিকে এগিয়ে যাবে এবং গিয়ে হাগ করবে, জড়িয়ে ধরবে। এই সাথে সেটা ঘটলো। ঘটার পরে বিরেশদা বলল কাট, কিন্তু পরাণ ছাড়ছে না, ধরে আছে ওইভাবে। পুলিশে বললো পরাণ, বিরেশ কাট বলেছে। বললেই বা কি, তুমি কি ভাবছো এই চোখের জলটা চরিত্রের? মাস্টারমশাইয়ের চোখের জল না, এটা পরাণের চোখের জল। কেন 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 চল যাক বলছি। আমি উনি আর আমি এক জায়গায় বসতাম গল্প গাছা করার জন্য, তখন সেখানে বলছি 50% গল্পটা তোমার সেদিন বলেছিলাম, বাকি 50% না তোমার আজকে বলবো। সেই দিন আমার মনে ইচ্ছে জেগেছিল, ওই দৃষ্টিটা দেখে মনে হচ্ছিল কি পুরুষ, গিয়ে যদি জড়িয়ে ধরতে পারতাম। তো আজকে দেখলে ঘটনাচক্রে জড়িয়ে ধরলাম। হ্যাঁ, ঠিক জড়িয়ে ধরলাম। তো 62 সাল থেকে এই স্বপ্ন এই বুকে নিয়ে পথ হাঁটছি, আজকে সেটা সার্থক হলো। তুমি বলো, বলে কি খাবে? আমি কিচ্ছু খাবো না, তুমি আমাকে একটু আদর করে তালিয়ে হবে। অসাধারণ, অসাধারণ। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি আমাদের পডকাস্টে। আমার যে বইটা আমি লিখেছি সেখানে একটা লাইন আছে যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। আমরা কি চুজ করব তার উপর নির্ভর করবে আমাদের আগামী, মানে আমাদের ফিউচার। তো আপনি তো সব কিছু চুজ করলেন, যে এই রিটায়ারমেন্টের পর লোকে বাড়িতে বসে থাকে, আপনি বললেন না আমি অ্যাক্টিং চুজ করলাম, আসলো, প্রচুর অভিনয় করলেন আপনি, এবং লেটেস্ট একটা লিড রোলও আপনি করলেন টনিক সিনেমাতে। ওরে বাবা, এইবার আমায় নামিয়ে দে। ওরে বাবা, আমি আর পাচ্ছি না। ওরে বাবা, ও মা, ও মা, আমি মার কাছে যাবো। ও কাকা। হ্যাঁ কি কাকা? হ্যাঁ কখন শেষ হয়ে গেছে? হ্যাঁ কি, আমি তো শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। কখন শেষ হয়ে গেছে? রাফটিং শেষ হয়ে গেছে। হ্যাঁ, যেটা কিন্তু আপনি প্রত্যেকটা মানুষের মন জয় করে নিয়েছেন। তো এই টনিক সিনেমাটা নিয়ে বলুন, এই যখন আপনি লিড ক্যারেক্টার পেলেন, লিড ক্যারেক্টার এই এজে, মানে ইউ আর দ্য প্রোটাগনিস্ট অফ দ্যাট মুভি, তখন কীরকম মনে হচ্ছে জীবনে? আসলে কি জানো, আমি মাঝে মাঝে ভাবি, আমি যদি জীবনে কাউকে খুনও করি, হ্যাঁ, তাহলেও বোধহয় আমার কোনো উত্তাপ হবে না। উঠতে হবে না। কেন বলছি এটা? এই যে কাজগুলো করছি, আমি ভাবি এইটাই ডেস্টিনি। এই কাজগুলো করতে করতে একবার একটা অসুবিধা হয়েছিল ঠিকই। স্ক্রিপ্টটা পড়ার পরে আমি অভিজিৎকে বলেছিলাম, সেখানে তো অনেক সব ওই অ্যাক্টরস ছিল, ওইগুলো দেখে মানে শুনে ভাবলাম কি এগুলো করতে হবে। তা আমি যখন পরিচালককে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে এগুলো করতে হবে নাকি? তো এমন একটা মুখভঙ্গি করলো, তুমি যতই কায়দা করে আমার সামনে মুখভঙ্গি করো না কেন, একটা ওটা মিথ্যা, যত কায়দা করেই আমার সামনে সত্যি বলে প্রতিষ্ঠিত করতে চাও না কেন, আমার অ্যান্টিনাটা এমন সে ঠিক ধরে ফেলবে যে ওটা সত্যি না। মুশকিলটা হচ্ছে এইটা। হ্যাঁ, তাতে আমার একটু আনন্দ হয় ঠিকই, কিন্তু কষ্টও হয়। হ্যাঁ, কেন না আমার সামনে মিথ্যাচার করছে। আচ্ছা, তাহলে যে এটা কি সত্যি, ওগুলো করতে হবে? বলে না না, ওটা ওই সামান্য একটু
বোঝা গেল। হ্যাঁ, কিন্তু যেহেতু গল্পটা ভালো লেগেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রডিউসার বলেছে পরিচালককে যে এটা যদি পরান্দা না করে তাহলে হবে না, তাহলে আমি করবো না ছবি। করবো না। এটা আমি পরে জানতে পেরেছিলাম, হ্যাঁ মানে পরিচালক আমাকে বলতে বাধ্য হয়েছিল। হ্যাঁ তারপরে ওখানে যে সবাই মিলে একটা ছবি করবো, হ্যাঁ তারা এত বেশি আমার উপরে নির্ভরশীল, চলো না যা হয় হবে, কি আছে, হ্যাঁ এই যা হয় হবে এটার মতো না। আর কনফিডেন্সের আর কোনো শব্দ নেই। হ্যাঁ তো ওই করতে করতে গিয়ে ওরা যেমন বলছে না না খুব একটা কিছু এড়ে করছে, তাহলে এরা যখন সবাই আছে আমাকে বিপদে ফেলতে নিয়ে যাচ্ছে না। গেছি প্রথম দিন ওয়াটার অ্যাপ্রিকে ছিল, সে বিদিকিচ্ছিরি একটা জায়গা, সেখানে গাড়ি টাড়ি যায় না, অন্য গাড়ি নিয়ে যাওয়া হলো। মানে তিস্তার একটা খাড়ি, নুড়ি পড়ে আছে, সেখানে ওই বোটে সব যাতায়াত করছে। তো দেখলাম তিত্তির করে জল যাচ্ছে। আর দেব ভীষণভাবে ইন্সপায়ার করেছে, দেবের একটা ভূমিকাটা দারুণ ছিল। তো নিজের তো খুব লড়াকু ছেলে, ডানপিটে ছেলে, আর খুব ডাউন টু আর্থ, সবাইকে ভালোবাসে, মানে ওর তুলনা হয় না, তুলনা হয় না। ও সত্যি মানে আক্ষরিক অর্থে টনিক। তো গিয়ে সব বোটে বসেছে, আমার তো কস্টিউম মস্টিউম পরে দিয়েছে। তা আমি ওর জিজ্ঞেস হ্যাঁ রে কতক্ষণ লাগবে বলতো। ও ঠিক ওই একই ধরনের মুখভঙ্গি করলো, খুব এফোর্টেড। আমার বুঝতে কোনো অসুবিধা হলো না যে এটা মিথ্যা ঢাকা হচ্ছে, এত এফোর্ট দেওয়ার কী আছে। মিনিট পাঁচেক, মিনিট পাঁচেক। আর কিরণ মিনিট পাঁচেক এইভাবে বললো কেন? তারপরে মিনিট পাঁচেক নয় এটা। হ্যাঁ যাই হোক, সবে অভিনয় করছে তো। তো গিয়ে বসলাম আমি, ওরা আছে যেমন সবাই, এত 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 কেন? হ্যাঁ বসলাম। 5 মিনিট যখন বলে, যেমন 5 মিনিট কী হবে, 10 মিনিট 15 মিনিট হবে। কিন্তু ওইটা যখন শুরু হবে তখন কিছু সংলাপ আছে, এগুলো আমাকে বলতে হবে। নাটকীয় সংলাপ আছে কিছু, মানে ইয়ের মধ্যে স্ক্রিপ্টে, সেগুলো বলতে হবে। এইবার বোট ছাড়লো, কিন্তু ওই বোট যারা চালায় তারা কিন্তু খুব অ্যাপ্ট, খুব মানে কি বলবো, প্রো। হ্যাঁ চললো, সামনে ক্যামেরা আছে। চলতে 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 একটা বাঁক নিল, নেওয়ার পরে দেখলাম গগনচুম্বী একটি ঢেউ আসছে, নভেম্বর মাস। শেষে ধাবাস করে পড়ল বোটের ওপরে, আমার মুখের ওপরে। হ্যাঁ মানে তখন তো কি বলবো, আমি একটা শব্দ ব্যবহার করছি, তোমরা দরকার হলে রেখো আর নাহলে বাদ দিয়ে দিও। যেই এসে পড়লো তখন আমার বাপের নাম চৌরঙ্গি। কিন্তু আমাকে তো অ্যাক্টিংটা করতে হবে। আর কি ভেতরের যে সত্তা, যে ভেতরের যে পরাণটা, সে দারুণ সজাগ। বাইরের পরাণ বলছে যে আর করে লাভ নেই, আর করতে পারবো না। ভেতরের পরাণ বলছে এ বললে তো হবে না, এটা নতুন বাঁক, এটা জীবনের আরেকটা নতুন বাঁক। হ্যাঁ, আর সে তো ফাইট করে, ফাইট করে। সে বলছে তুমি তো মাঝপথে চলে এসেছো, হ্যাঁ, তা তুমি যদি এখন বলো যে আমি ফিরে যাবো, তাহলে সেই অর্ধেকটা তোমার সাঁতরাতে হবে, তো সাঁতরাতে হবে, তাহলে সেই অর্ধেকটা সামনে সাঁতরে পাড়ে উঠে যাও। হ্যাঁ, তাই বলে হ্যাঁ ঠিকই তো বলেছে, অর্ধেক যখন সাঁতরাতেই হবে পেছন দিকে সাঁতরাবো কেন, সামনের দিকে সাঁতরাই। ঠিক আছে, কই পারোয়া নেই, যা হয় পারোয়া নেই, বাস আমি বুঝতে হয়ে গেলাম। এরপর ঢেউয়ের পর ঢেউ আসছে, আর আমি তারপরে ইতিহাস সৃষ্টি করে দিলেন। সংলাপ বলছি, এ বলছি, তা বলছি। তারপর 1 মিনিট 25 চললো এইভাবে, দাম দাম করে সে পড়ছে, আর ওই সংলাপ বলে যাচ্ছি। আর মানে বইয়ের উদ্দেশ্যে সব সংলাপ বলছি, সব বানানো। তুমি একটা ভালো শাড়ি থান কিনে নিও, হ্যাঁ, নারায়ণকে আমার নামে পুজো দিয়ে দিও। তুমি এ কথা বলবে, মরলে তুমি যেন পরে জন্মে আমার মতো স্বামী পাও, যা মনে আসছে বলে যাচ্ছে। এবার আমায় নামিয়ে দে, ওরে বাবা আমি আর পাচ্ছি না, ওরে বাবা, ও মা, ও মা, আমি মার কাছে যাবো। ও কাকা। হ্যাঁ কি কাকা? হ্যাঁ কখন শেষ হয়ে গেছে? হ্যাঁ কি, আমি তো শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। কখন শেষ হয়ে গেছে? রাফটিং শেষ হয়ে গেছে। হ্যাঁ, এইবার হলো কি, ব্যাপারটা হয়ে গেল, আমি তো চোখ বন্ধ করে ফেলেছি শেষের দিকে। হ্যাঁ, তখন একটা জায়গায় এসে গাড়িটা দাঁড়ালো, মানে বোটটা এসে দাঁড়ালো, আর চারিদিক দিয়ে আমি যখন এন করতে করতে যাচ্ছি, মানে খাড়াই পাহাড়, এপাশে খাড়াই পাহাড়, এপাশে জঙ্গল, আর ঢেউ, এই সব দেখছি। তবে যখন এসে দাঁড়ালাম তখন বলছে কাকা, টনি ডাকছে আমাকে, ও কাকা চোখ খোলো, আমরা পৌঁছে গেছি।
তো তাকিয়ে দেখি যে পাথর 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 পাথর, অগণিত মানুষ দাঁড়িয়ে আছে ওখানে, অগণিত মানুষ দাঁড়িয়ে আছে। তারপরে আমি বললাম যে ওদের জিজ্ঞেস করলাম, তারপরে এইদিকে তাকিয়ে দেখি পাহাড়ের উপরে ক্যামেরা, জঙ্গলের মধ্যে, ওপাশে জঙ্গলের মধ্যে ক্যামেরা। তার মানে আমি যে পথটা পার হয়ে এসেছি পুরোনো ক্যামেরা ছিল। হ্যাঁ, আর সামনে আমার যেখানে বসেছিলাম সেখানেও ক্যামেরা। তো পার হয়ে এলাম। এইবার নভেম্বর মাস তো, জল পড়ছে, শীত করছে, তো সঙ্গে সঙ্গে নামলাম। সে নামাও তো একটা অনুষ্ঠান। আর সব মানুষরা চিৎকার করছে, প্রণন্দা করছে। তখন সব খানিকটা যেন গরম লাগছে মনে হচ্ছে, ঠান্ডাটা কমে গেছে মনে হচ্ছে। হয় না একটা কিছু মানে হাজার কষ্ট করে একটা কিছু সাকসেস হলে আসা হয় সেরকম। তারপরে নিয়ে গিয়ে গাটা পুঁচে টিঁচে দিয়ে গায়ে শাল টাল দিয়ে রোদ্রে বসে রইলাম, ওই মানে তিস্তার খাড়ির পাড়েই বসে রইলাম অনেকক্ষণ। তারপরে তো আরও ছিল এরকম, আরও রাত্রে স্নান করা, টবে চান, সে আবার গান আছে একটা, তো এইসব অনেক আছে। তারপরে রাইডিং খানিকটা করেছিলাম, খানিকটা করিনি। পাহাড়ে ওঠাটা খানিকটা করেছিলাম, খানিকটা করিনি। কিন্তু পাহাড়ে ওটা তো খুব সহজ, ওটা বেশি ওটা তো ওটা একটা ইয়ে ছিল, মানে তোমার ওই পরীক্ষা নেয় না, ক্লাস করিয়ে তারপরে না টেস্ট করায় আগে না, ওই পাহাড়টাই ওই মানে ক্লাইম্বিং, ক্লাইম্বিং যারা করতে শিখতে আসে ওইটা সেই পারপাসেই ব্যবহার হয়। ও যারা ওইগুলো কথা দেখছে ওইখান থেকে ছিটকে বেরোলো, বেরিয়ে 1-2 নিচে, এই যে শূন্যতাটা, এই শূন্যতাটা গিয়ে এই ঠেকলো, এখান থেকে একটা জার্ক নিচে দেওয়া, অবাক কাণ্ড। ওখানে আমি বেশি দূর উঠতে পারিনি, সেটা পরে অন্যভাবে করা হয়েছিল। তো আপনার জীবনে আপনি তো প্রচুর অ্যাক্টিং করেছেন, কোন 3টে ক্যারেক্টার আপনার, আপনি যদি র্যাঙ্কিং করেন 1, 2 আর 3, কোন চরিত্রটা আপনার জীবনের মনে হচ্ছে শ্রেষ্ঠ, নাম্বার 1? এরকম কিছু নেই? এই যে প্রশ্ন করলে কি উত্তরটা কি হয় জানো তো? কি হবে? আমি কোনটা শ্রেষ্ঠ কি করে বুঝবো? আচ্ছা, শ্রেষ্ঠ মানুষের জীবনে আসে না এখনো, তাহলে আমরা এখনো নয়, শ্রেষ্ঠটা পাওয়া যায় না, কারণ আপনার মনের কাছে আমি এখন পর্যন্ত যেগুলো করেছি, যে সন্তুষ্টি যেগুলো হয়েছে সেগুলো বলতে পারি। শ্রেষ্ঠ জীবনে কেউ পায় না। আচ্ছা ঠিক আছে, আমরা শ্রেষ্ঠ চাইছি না, আমরা চাইছি যে আপনার মানে আপনার ফেভারিট ক্যারেক্টার, সেটা হচ্ছে সিনেমাওয়ালা। এটা আপনি পুরস্কৃত হয়েছিলেন, হ্যাঁ, ওইটা আপনার ফার্স্ট। সেকেন্ড চয়েস যদি বলি? সেকেন্ড চয়েস ভূতের ভবিষ্যৎ, তারপরে বরুণবাবুর বন্ধু, বোম্বাই বোম্বেটে, রয়্যাল বেঙ্গল রহস্য, সবই ধরনের বিভিন্ন ধরনের সব। আর ধরনটা আলাদা না হলে আমি সেই সুখটা পাই না। আর কি আমরা এক্সপেক্ট করতে পারি আগামী? আমি কি করে বলবো, এখন তো রিসেন্ট আপনার 2টো বই এবছর বেরিয়েছে, একটা হচ্ছে টেক্কা, হ্যাঁ, আর একটা হচ্ছে জমালা জীবন্ত ভানু, হ্যাঁ, আরো 2টো অপেক্ষা করছে, ওই দুটোও ভালো। তো কিরকম মানে এই যে জমালয়ের জীবন্ত ভানু সিনেমাটা, আমরা তো জমালয়ের জীবন্ত মানুষ দেখেছি আর কি, মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের যে বইটা, তো কিরকম লাগলো অভিনয় করে? আসলে আমি তো টোটালি দেখিনি এখনো। ওখানে বোধহয় ব্রহ্মা করেছিলাম আমি। তো সংলাপ যেগুলো বলা হয়েছে সেগুলো তো আমার মনের মতন, হ্যাঁ। আর যে করেছে ওটা, সেটা হচ্ছে কৃষ্ণেন্দু, ডক্টর কৃষ্ণেন্দু, মজার ছেলে। হ্যাঁ। আচ্ছা, মিরাক্কেল আপনার জীবনে একটা কিন্তু একটা অংশ, এবং মিরাক্কেলে তো আপনি অ্যাজ এ জাজ হিসেবে যখন ছিলেন তখন তো অনেক ক্যারেক্টার আপনি সামনে দেখতে পেয়েছেন। সেখান থেকে কি কোনো ক্যারেক্টারকে আপনি পরবর্তীকালে কোনো চরিত্রের সঙ্গে রূপায়ণ করেছেন? না, সেরকম চরিত্র ওখান থেকে আসেনি, এখনো পর্যন্ত আসেনি। মিরাক্কেলকে কিরকম এনজয় করেছেন আপনি? ভীষণভাবে এনজয় করেছি, কারণ ওখানে তো আমার মনের খবর ছিল। হ্যাঁ, কারণ মজা ছাড়া, হাসি ছাড়া আমি ঘন্টাখানেকের বেশি চুপ করে থাকতে পারবো না। মজা চাই। ওখানে তো প্রতিনিয়ত মজা। যারা করছে তারা তো প্রফেশনালি করছে, তারা তো অঙ্কের মতন করছে। হ্যাঁ, তারা তো দেখে ইটস নট কামিং ফ্রম উইদিন, এটা বহিরঙ্গের হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়গুলো খানিকটা টাচ করছে। কিন্তু ওটা তো একটা প্রতিযোগিতামূলক ব্যাপার, সেগুলো আমি বুঝতে পারতাম। তো
তো তখন আমাকে আমার জায়গায় দাঁড়িয়ে বলতে হতো, হ্যাঁ আমাকে যেমন আমি হাসতাম কম, তাই নিয়ে খুব আলোচনা হতো, বলে পর্যন্ত আপনি হাসেন না কেন? সবাই হো করে হাসছে, সবাই প্রতি নির্দেশ আছে তাই তারা হো করে হাসছে। আমাকে হাসাতে গেলে তো 25-এর পরে যেতে হবে। আমি 25 পর্যন্ত পেয়ে গেছি, আচ্ছা আমি 25-এ হাসি। আচ্ছা, আমাকে হাসাতে গেলে 25 অথবা 26-এ যেতে হবে। তোমরা 10, 15, 12, 13 দিচ্ছি, আমি হাসবো কি করে? এইভাবে বোঝাতে হবে। তো আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি স্যার। আপনার জার্নি অসাধারণ। এই যে নতুন প্রজন্ম যারা আসছে, আগামী প্রজন্ম আমরা বলতে পারি, তারা যখন অ্যাক্টিংয়ে আসতে চাইছে, তাদেরকে কি আপনি ইন্সপিরেশনাল কোনো বক্তব্য রাখবেন? যে এই নতুন করে একটা ব্যক্তি ইন্সপিরেশনের কোনো কাজে দেয় না, কেননা তাদের লড়াইটা করতে হবে অ্যাকর্ডিং টু পার্সপেক্টিভ। লড়াইটা করতে হবে, সে নিজে ঠিক করে নেবে হোয়াট ইজ টু ডু, সে নিজেই ঠিক করে নেবে। আমি এইটুকু বলতে পারি, আমার শুভেচ্ছা রইল, আই উইশ ইউ অল দ্য বেস্ট। কিন্তু এখনকার নতুন প্রজন্ম অনেকে তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। হ্যাঁ, এখন তাড়াতাড়ি হাল ছাড়লে কি করা যাবে? হ্যাঁ, তাড়াতাড়ি হাল ছাড়লে যদি আমি কিছু বলতে যাই, বলে হালটা আমার ছাড়ছি আমি, আপনি কে? আপনি উপদেশ দেওয়ার কে? তো সেই জন্য আমি কোথাও কাউন্সিলিং করি না, মানে আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ আস্ক ফর। যেমন আমার মনের ব্যথা, কষ্ট, যে কোনো ব্যথা, ট্রাবল, আমি কখনো শেয়ার করি না, কখনো শেয়ার করি না, যতক্ষণ না পর্যন্ত সেটা আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। বুঝতে পেরেছো? এটা করা উচিত নয়, তো কাউন্সিলিংও করবো না কোনোদিন। আচ্ছা, আমি শুধু শুভেচ্ছা জানাবো। যারা এই লড়াইটা করছেন তাদের লড়াইয়ের প্রতি আমার সর্বাঙ্গীন সমর্থন রইল। আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা এটাকে, তোমার ট্রাবলটাকে ওভারকাম করে সঠিক পথটা বেছে নাও, খুঁজে পাও। দ্যাট ইজ মাই প্লেজার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বি আওয়ার গেস্ট, থ্যাংক ইউ।